শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমরা আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অংশে আপনাদের সাথে আলোচনা করতে যুক্ত হলাম। তো আমরা গত ক্লাসে অধ্যায় 5 থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, যেরকম আপনাদের পরীক্ষায় আসতে পারে সেরকম দুইটা নমুনা প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরো দুটো নমুনা প্রশ্ন নিয়ে কথা বলে আমরা এই চ্যাপ্টারটি শেষ করব এবং নেক্সট ক্লাস থেকে আমি নতুন অধ্যায়ের আলোচনা শুরু করব। এবং এই চ্যাপ্টারের সমস্যাগুলো আমরা বলেছি যে জুমের মাধ্যমে আপনাদের কুইজ শেষ হলে আমরা 2টা বা 3টা ভাগে আলোচনা করে নিব, যাতে আমাদের প্রবলেম গুলা সলভ হয়ে যায়। এই চ্যাপ্টার থেকে আমি কালকেও বলেছি যে এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন বোর্ডে হয়, অনেক ক্ষেত্রে অনেক সময় বোর্ডে 2টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয়। তো এর জন্য আমি এই চ্যাপ্টারে সৃজনশীল কিন্তু একটু 2টা ক্লাসের মধ্যে আলোচনা করছি। তো আমরা একই 3 নাম্বার ও 4 নাম্বার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন, সিফাত তার 10 বন্ধু মিলে একটি ব্যবসা গঠনে উদ্যোগী হন। প্রয়োজনীয় কাগজপত্র সহ তারা যথারীতি কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করে সন্তুষ্ট হয়ে একটি পত্র ইস্যু করেন। পত্রটি পাওয়ার পর তারা ব্যবসা আরম্ভ করেন। ব্যবসা সম্প্রসারণের জন্য তারা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহেরও সিদ্ধান্ত নেন। অর্থাৎ গতকালকের প্রশ্নের সাথে এই প্রশ্নটার কিন্তু অনেকটাই মিল পাওয়া যেতেছে, তাই না? গতকালকে এরকম একটা প্রশ্ন ছিল। তো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কি, হোল্ডিং কোম্পানি কাকে বলে? তো যে কোম্পানি অন্য কোনো কোম্পানির সব শেয়ার অথবা 50% শেয়ারের বেশি শেয়ার ক্রয়ের মাধ্যমে পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকারী হয় তাকে আমরা হোল্ডিং কোম্পানি বলি। অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড কাকে বলে প্রশ্ন আসছে, জ্ঞানমূলকে, যেটা আমরা হোল্ডিং কোম্পানি নিয়ে আমাদের লেকচারের মধ্যেও আমরা কথা বলেছিলাম। অর্থাৎ যে কোম্পানিগুলো সাধারণত অন্য একটা কোম্পানির সম্পূর্ণ শেয়ার অথবা 50%-এর বেশি শেয়ার কিনে এবং সেটা পরিচালনা ও নিয়ন্ত্রণে কাজ করে, সেটাই হোল্ডিং কোম্পানি। তারপরে প্রশ্নটা কি, কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি সত্তা আছে, তা বুঝিয়ে লিখো বা ব্যাখ্যা করো। তো একটি সত্তা বা অস্তিত্ব মানে কোম্পানি নিজ নামে গঠিত এবং পরিচালিত হয়, তাই কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা বলে। অর্থাৎ কৃত্রিম ব্যক্তি সত্তাটা কি, যে সত্তা বা অস্তিত্ব বলে কোম্পানি নিজ নামে গঠিত এবং পরিচালিত হয় তাকেই কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়। তো এখন আমরা এই কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পর্কে 2-3টা লাইন লিখব, 3টা লাইন লিখব, রাইট? তো কোম্পানি তার মালিক বা শেয়ার হোল্ডারদের থেকে সম্পূর্ণ পৃথক সত্তা হিসাবে দেখা হয়। অর্থাৎ কোম্পানিতে মালিক এবং কোম্পানি আলাদা, পুরাই আলাদা। একটি ব্যক্তি না হয়ে নিজ নামে চুক্তি হয়, লেনদেন, প্রয়োজনীয় মামলা মোকদ্দমা সবকিছুই ওই কোম্পানির নামেই হয়। এজন্য কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমরা প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড লিখলাম কৃত্রিম ব্যক্তি সত্তা কি, তারপর কৃত্রিম ব্যক্তি সত্তার 2টা বৈশিষ্ট্য বা 3টা বৈশিষ্ট্য লিখলাম। পরে প্রশ্নটা কি বলছে, কর্তৃপক্ষ ইস্যুকৃত পত্রটি কোন ধরনের, অর্থাৎ কোন পত্র সে ইস্যু করছে। কর্তৃপক্ষ যাচাইয়ের পর সন্তুষ্ট একটি পত্র ইস্যু করেন। তো এই ইস্যুটা কি, নিবন্ধন পত্র। ইয়েস। তো স্ট্রেট ফরওয়ার্ড প্রথম লাইন যে উদ্দীপকে উল্লেখিত পত্রটি বা ইস্যুকৃত পত্রটির নাম হচ্ছে নিবন্ধন পত্র। এখন নিবন্ধন পত্র সম্পর্কে 2টা লাইন। উদ্যোক্তাগণ কোম্পানির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে নিবন্ধকের কাছ থেকে এই নিবন্ধন পত্র সংগ্রহ করে এবং এরূপ নিবন্ধন পত্রকে আমরা কোম্পানির জন্ম সনদ বলতে পারি, তাই না? নিবন্ধন পত্র আমরা বলেছিলাম যে নিবন্ধন পত্র কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল, নিবন্ধন পত্র পাওয়াটা। ওকে, তারপরে কি, তারপরে আসলো যে উদ্দীপকের সাথে মিল রেখে কথা বলতে হবে এখন। যে উদ্দীপকে জনাব সিফাত ও তার 10 বন্ধু মিলে একটি ব্যবসা সংগঠন উদ্যোগ নেন। তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে, কর্তৃপক্ষ সবকিছু যাচাই বাছাই করে সন্তুষ্ট হয়ে তাদেরকে একটি সনদ ইস্যু করেন, যেটার নাম হচ্ছে
ব্যবসা আরম্ভ করতে পারবে। এই পত্রটি পাওয়ার পরই তারা একটা ব্যবসা শুরু করতে পারে। তো সেটার নাম হচ্ছে নিবন্ধন পত্র। এবং তারপরে বৈশিষ্ট্য অনুযায়ী এই পত্রটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই ক্ষেত্রে এটা পায়ে সে ব্যবসা শুরু করতে পারছে, বা কার্যারম্ভের অনুমতিপত্র দরকার হয়নি, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ছাড়ে না, এর জন্য তাদের নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথেই তারা ব্যবসা শুরু করতে পারে। সুতরাং কর্তৃপক্ষ এখানে নিবন্ধন পত্র ইস্যু করছে, অর্থাৎ নিবন্ধন পত্রের মাধ্যমেই সে এটার ব্যবসাটা শুরু করতে পারে। তো এখানে আমরা কি করছি, স্ট্রেট ফরওয়ার্ড প্রথম প্যারায় কোন ধরনের পত্র ইস্যু লিখছি, তারপর এখানে আমরা পাইছি নিবন্ধন পত্র, নিবন্ধন পত্রের 2-3টা বৈশিষ্ট্য, এরপরে আমরা লিখছি যে কোম্পানি, ওইখানে উদ্দীপকে কি বলা ছিল, উদ্দীপকের কথার সাথে আমাদের নিবন্ধন পত্রের বৈশিষ্ট্যকে মিলিয়ে আমরা লেখার চেষ্টা করেছি। তো সর্বশেষ প্রশ্নটা একটু দেখে আসি কি বলেছে, মূলধন সংগ্রহের জন্য উদ্দীপক উল্লেখিত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো এটাও কিন্তু ওই আগেরটার মতোই, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় জনগণের থেকে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক, কারণ সে এখন পর্যন্ত প্রাইভেট লিমিটেড কোম্পানির নিকটে অবৈধ শেয়ারপত্র, ঋণপত্র বিক্রি করতে বা ক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না, তো নিজেরাই মূলধন ব্যবস্থা করবে। এটা হচ্ছে তার প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য, সে পারে না চাইলেই মূলধন সংগ্রহের ক্ষেত্রে। তো উদ্দীপকের নিবন্ধন পত্র পাওয়ার পরেই কাজ শুরু করছে, কারণ এখানে বলা আছে যে এই পত্র ইস্যু করেন, এই পত্রটি পায়ে কাজ শুরু করছে, তার মানে তারা ওই কার্য আরম্ভ অনুমতি পত্রের জন্য কিন্তু আর অপেক্ষা করে না, তাহলে তারা কিভাবে জনগণের থেকে মূলধন আনতে চায়, তো পারে না, কিন্তু শুরু করে। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু হওয়ায় তাকে অনুমতির প্রয়োজন হয়নি। সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের জন্য তারা মূলধন গ্রহণের সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে তারা শেয়ার বিক্রি করতে চান। তো প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড হয়, তারা জনগণের কাছ থেকে শেয়ার প্রস্তাব দিতে পারবে না, এজন্য কোম্পানিকে অবশ্যই কি করতে হবে, পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হইতে হবে। অর্থাৎ এই পরিস্থিতিতে থাকা বা এই অবস্থায় থাকা পারবে না, কারণ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হইলে সে পারে না শেয়ার বিক্রি করতে, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি পারে। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে প্রাইভেট লিমিটেড হওয়ার কারণে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া কোম্পানি আইন অনুযায়ী অযৌক্তিক। তবে এখানে আমরা আরেকটু বলতে পারি যে, তবে সে যদি এখন আবার নতুন ভাবে একটা অনুমতি বা কার্য আরম্ভ অনুমতি পত্র গ্রহণের জন্য আপিল করে, সেক্ষেত্রে সে কিন্তু প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে রূপান্তর হইতে পারবে। অর্থাৎ সেই পাবলিক লিমিটেড থেকে প্রাইভেট লিমিটেডে রূপান্তর হওয়ার জন্য যে কাজগুলা, সেই কাজগুলা তাকে করে নিতে হবে। আমরা বলেছিলাম তাদেরকে সভা করতে হবে, তারপরে বিকল্প বিবরণ পত্র দিতে হবে। তো এইভাবে সে হস্তান্তরযোগ্য করতে হলে তাকে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার জন্য যে সকল কার্যক্রম আছে সেগুলা ফলো করতে হবে। এবং এটা এখানে আমরা বলতে পারি, লাস্টে একটা লাইন লিখতে পারি যে প্রাইভেট লিমিটেড থেকে কোম্পানি থেকে তারা যদি প্রায় পাবলিক লিমিটেড কোম্পানিতে যেতে চায়, তাহলে তাদেরকে সংঘবিধি নিয়ম অনুযায়ী বা পরিমেয় নিয়মাবলী সংশোধন করতে হবে। হস্তান্তর করার জন্য তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে তারা ওই কাজগুলি বিবরণপত্র ইস্যু এগুলোর মাধ্যমে চাইলে করতে পারে। এটা লিখলেও আমরা লিখতে পারি নিচে। তো এইভাবে আমরা এই প্রশ্নটার উত্তর করব। তো পরবর্তী প্রশ্ন, যেটা আমরা লাস্ট সৃজনশীল এই চ্যাপ্টার থেকে দেখব, সেটা হলো আধুনিক বিশ্বে কোনো দেশে নিজ একা ব্যবসায় কাজ করাতে যথেষ্ট নয়। কোনো দেশের কাছে আছে দক্ষ জনশক্তি, আবার কোনো দেশের আছে অত্যাধিক প্রযুক্তি। তো এজন্য বহুজাতিক কোম্পানিগুলি তৃতীয় পক্ষের মাধ্যমে জনশক্তি আইসিটি সেবা ভাড়া নেয়। তো প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, শেয়ার কি? অর্থাৎ কোম্পানির মোট মূলধনকে সমমূল্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, এবং এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র একককে আমরা শেয়ার বলতেছি। এখানে স্ট্রেট ফরওয়ার্ড এটাই বলা আছে। এরপরে সেকেন্ড প্রশ্ন, ন্যূনতম মূলধন বলতে কি বোঝায়? তো পাবলিক লিমিটেড কোম্পানি পরিমাণ নিয়মাবলীতে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ নির্ধারণের জন্য যে নির্দিষ্ট পরিমাণের অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দেয়, সেটাই ন্যূনতম মূলধন। অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য, অর্থাৎ পরিচালন খরচ চালানোর জন্য যেটুকু মূলধন লাগবে, সেই মূলধন পরিশোধের প্রতিশ্রুতিটাই হচ্ছে ন্যূনতম মূলধন।
পাবলিক লিমিটেড কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলির পূর্বে ন্যূনতম মূলধন সংগ্রহের কাজ করে। তো এই মূলধন অর্থ দিয়ে কোম্পানি তাদের গঠন সংক্রান্ত ব্যয় বা প্রাথমিক ব্যয়গুলি খরচ করে। এরূপ মূলধন ব্যতীত কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করতে অনুমতি পায় না, অর্থাৎ এই কার্যক্রম চালানোর খরচগুলা তাকে উঠাইতে হয়। তো প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড, ন্যূনতম মূলধন কাকে বলে, এক লাইন। তারপর ন্যূনতম মূলধন গুরুত্বটা কি বা ন্যূনতম মূলধনের বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। থার্ড প্রশ্ন, উদ্দীপকে কোন ধরনের সম্পত্তিকালের ব্যবসার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তো এখানে আউটসোর্সিং, আমরা কোম্পানি ব্যবসার অনেকগুলো বলেছিলাম যে এখানে আউটসোর্সিং মানে তৃতীয় পক্ষর মাধ্যমে যখন কোনো কাজ করায় নিতেছে, যেমন জনশক্তি বা আইসিটি সেবা। অর্থাৎ আমি হইলাম, সাপোজ আমি ধরেন কিছু তৈরি করি, ধরেন আমি কসমেটিক্স এর ব্যবসায়ী বা কসমেটিক্স আইটেম তৈরি করি, লাক্স। তো আমার আইসিটি বা আমার জন্য যে টেকনোলজি দরকার সেটা আমি আরেকজনের কাছ থেকে নিয়ে করাইতেছি, তো সেটাই হচ্ছে আউটসোর্সিং ব্যবসা। তো আউটসোর্সিং চুক্তির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে কাজ করানোই হলো আউটসোর্সিং। বিশ্বের অনেক প্রতিষ্ঠান ব্যবসা কার্য পরিচালনার জন্য বর্তমানে আউটসোর্সিং ব্যবহার করে। আপনারা দেখবেন বড় বড় অনেক অ্যাপেল বা গুগল, এরা ওদের আইটি কাজগুলা ইন্ডিয়ার অনেক বড় বড়, যেমন ইন্ডিয়াতে কিন্তু আইটি ভালো মোটামুটি, এই ব্যাঙ্গালোরে অনেক স্টুডেন্ট গ্রাজুয়েট বেরোয় যারা কম্পিউটার সিএসসি ইঞ্জিনিয়ার, তো এদেরকে দিয়ে কাজ করায় না। তো আধুনিক কারণ কম খরচে পায়, দ্রুত তারা সেবা কাজটাও ভালো পায়। তো এখানে আধুনিক বিশ্বে কোনো দেশই একা কাজ করতে পারে না, এখানে তাদের দক্ষ জনশক্তি আছে, আবার আরো আধুনিক প্রযুক্তি। এখন বহুজাতিক কোম্পানিগুলো তৃতীয় পক্ষ থেকে আইসিটি ভাড়া নেয় বা সেবা ভাড়া নেয়। তো এটা আমরা উদ্দীপক থেকে লিখছি। তো আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তিতে এরূপ কাজে লাগানোর জন্য ব্যবহৃত হয়। নির্ধারিত কাজ যথাসময়ে শেষ করতে ব্যাংক হিসাবের মাধ্যমে এদের বিল পরিশোধ করা। অর্থাৎ আমি কাজ করে দিব, আমার কাজ জন্য যে পারিশ্রমিক সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক দিয়ে দিবে। তো বৈশিষ্ট্য অনুসারে এটা এক ধরনের আউটসোর্সিং ব্যবসা। তো সাম্প্রতিককালে এটা আউটসোর্সিং ব্যবসা বর্ণনা করা হয়েছে। তো আমরা এখানে আউটসোর্সিংটা কি সেটা নিয়ে ফার্স্ট লাইন বলেছি, তারপরে আউটসোর্সিং এর বৈশিষ্ট্য, তারপরে আমার উদ্দীপকের সাথে মিলে আউটসোর্সিং, যেটার সাথে উদ্দীপকটা যে আউটসোর্সিং নিয়ে বলছে সেটা সাপোর্টিং কিছু কথা বলেছি। লাস্ট প্রশ্ন, যে উদ্দীপকে বর্ণিত বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করে, তুমি কি একমত? অর্থাৎ আউটসোর্সিং ব্যবসা, ওখানে আমরা গ নাম্বারের সাথে রিলেটেড, গ নাম্বারে বলছি এটা আউটসোর্সিং, তো এই ব্যবসাটা কি সমস্যা দূরীকরণের সাথে একমত? আমি প্রথম লাইন, উদ্দীপকে বর্ণিত বেকার সমস্যা দূরীকরণে গুরুত্ব ভূমিকা রাখে, এটা আমি অবশ্যই একমত। আমি দলকেও বলেছি যে আমি একমত নই, মানে একটা স্ট্যান্ডই সবার হবে, কেউ বলতে পারবে না যে একমত নই। তো কারণ একমত নই বললে আপনি কারণ মিলাইতে পারবেন না, যে কেন একমত না বলতে পারবেন না, ঠিক আছে? তো যেই দিকের পাল্লা ভারী ওই দিকেই সবাইকে দিতে হবে। তো একটি প্রতিষ্ঠান সব কাজ নিজে করে না বা সব কাজে নিয়োগ না রে বাইরের প্রতিষ্ঠানের থেকে লোক চুক্তির মাধ্যমে কাজ করিয়ে নিতে পারে, এটাই আউটসোর্সিং। আমরা আউটসোর্সিং এর সংজ্ঞা বললাম। অর্থাৎ একটা ব্যবসা সব কাজ করতে পারে না বা সব কাজে সে দক্ষও না, তো তার জন্য সে অন্য কারো কাছ থেকে করায় নেয়। তো বর্তমানে ব্যবসায় যে কোনো দেশ নিজে একা ব্যবসা না করে যথেষ্ট করার জন্য যথেষ্ট নয়, অন্য দেশ থেকে জনবল নিয়ে তাদেরকে আধুনিক যন্ত্রপাতির সহায়তা নিয়ে কাজ করানো হয়, এতে করে উন্নত করতে আরো সহায়তা করে। তো আউটসোর্সিং এর মাধ্যমে কি হচ্ছে, অনেক লোকজন দক্ষ বেকার কিন্তু কাজ করতে পারতেছে। যেমন বাংলাদেশে বহু লোক আউটসোর্সিং এ কাজ করে, রিসেন্টলি আপনারা দেখবেন যে 3-4 দিন আগেই এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে চাকরি নয় ফ্রিল্যান্সিং কর, এরকম একটা কথা তিনি বলছেন। তার মানে এদের দক্ষ মানব সম্পদ গড়ে উঠতে পারবে। এবং বেকার সমস্যা, আমরা অনেকেই এই কলেজ লেভেল বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেপেলেরাও এই আউটসোর্সিং এর কাজ করতে পারে। তো এই ব্যবসা চালুর পর দক্ষ ও বেকার জনশক্তি অনেক ভালো কাজের সুযোগ পাবে, তারা নির্ধারিত সময় তারা কাজ করে দিতে পারতেছে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে তারা ওই ফরেন কারেন্সিটা দেশেও আনতে পারতেছে, তো দেশের অর্থনীতিও ভালো হচ্ছে, রাইট? বৈদেশিক মুদ্রা ইনকাম হচ্ছে এবং স্বল্প খরচে সহজে এই আউটসোর্সিং এর কাজ করে বেকার সমস্যা দূর। আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই, ঘরে বসে আপনি একটা ইন্টারনেট কানেকশন, একটা ল্যাপটপ বা একটা পিসি থাকলেই আর কিছু নলেজ আপনি যদি গ্যাদার করতে পারেন বা একটা কোর্স করে নিতে পারেন, তাহলে ওই সেক্টরের কাজ আপনি সহজেই বিভিন্ন ওয়েবসাইট আছে বা আউটসোর্সিং এর সাইট আছে সেখান থেকে কাজ নিয়ে করতে পারেন।
সো আউটসোর্সিং কাজ করে বেকার সমস্যা সমাজে দ্রুত নিজেদের আর্থিক অবস্থা উন্নতি করা যায়, একই সাথে আমরা দেশের উন্নতি করতে পারি। তো যুব সমাজ ঘরে না বসে আউটসোর্সিং এর কাজে নিজেদেরকে দক্ষতা বাড়াতে পারে। তো সব দিক বিবেচনা করলে আমরা বলতে পারি যে আউটসোর্সিং আমাদের বেকার সমস্যা দূরকরণে বিশেষ ভূমিকা রাখছে। তো এখানে আপনি আপনার মতন করে আউটসোর্সিং কিভাবে গুরুত্বপূর্ণ লাস্ট পারে আমরা সেটাকে বর্ণনা করছি। তো এই হলো আমাদের 4টা সৃজনশীল প্রশ্নের আলোচনা, যেটা আমরা 2টা লেকচারে ভাগ করে আপনাদের সাথে কথা বলেছি, এবং এই আলোচনাগুলো আপনাদের ভবিষ্যতের সৃজনশীল প্রশ্ন লিখতে এই চ্যাপ্টারে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবং আমিও আবারও রিকোয়েস্ট করি যে প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং আপনারাও চেষ্টা করেন, এখন না হোক আরো বছর খানিক পরের থেকে অল্প অল্প করে নিজেরাও শিখতে পারেন, কোর্স না করে নিজেরাও ঘরে বসে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে শিখতে পারেন। এগুলো অল্প অল্প করে শিখে আপনারা নিজেরাও কিছু ছোট ছোট কাজ অ্যাটলিস্ট হাত খরচটাও উঠাইতে পারেন চাইলেই, খুব কঠিন কিছু হবে না। তো এই হলো আলোচনা, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আপনারা প্রত্যেকে বইয়ের থেকে শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারেন, সেগুলা নিয়ে আপনারা নিজেরা লিখতে পারেন, লিখে আমাকে দেখাতেও পারেন যে স্যার আমরা এই প্রশ্নটা এভাবে লিখেছি, হয়েছে কিনা। তো আমি আপনাদেরকে চেক করে দিতে পারি কমেন্টসের মাধ্যমে, যদি আপনারা জানিয়ে দেন যে আমরা এই বোর্ডের এই প্রশ্নটা লিখেছি, তো সেটাও সম্ভব। আর আমরা এই চ্যাপ্টার রিলেটেড প্রবলেমগুলো আগামী আপনাদের পরীক্ষা শেষ হলেই আমরা চ্যাপ্টার ভাগ করে 3টা বা 4টা অংশে লেকচারগুলো আমরা অনেকগুলো ভাগ করছি, তো হয়তো বা 4টা 5টা ভিডিও পার্ট একসাথে নিয়ে আমরা প্রবলেম সলভিং ক্লাস করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভাষাতে থাকেন।